কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটার পর দেশে এসে এয়ারপোর্টে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়টা আমার সেই মুহূর্তেই ভেঙে গিয়েছিল। নির্দোষ হয়েও 15টা বছর অন্ধকার মরণ গুহায় নানান হিংস্র জানোয়ারদের মাঝে কাটিয়ে দেওয়াটা কতটা না কষ্টসাধ্য ব্যাপার সেটা হয়তো আমার চেয়ে বেশি অত্যন্ত কেউ উপলব্ধি করতে পারবে না। এই 15 বছরে হাজার চেষ্টা করেও নিজের পরিবারের কারোর সাথেই কোনো যোগাযোগ করতে পারেনি। বলতে গেলে তেমন কোনো মাধ্যমই ছিল না আমার হাতে। প্রত্যেকটা দিন কেটেছিল আমার মরণ যন্ত্রণার সমতুল্যে। বেঁচে থাকার আস্থাটাই হারিয়ে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম ওই অন্ধকার গুহাতেই থাকা অবস্থায় কোনো এক সময় অবসান ঘটবে আমার এই জীবনের। প্রতিটা গল্পের কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এমনটা চায়নি। তিলে তিলে কষ্টের তীব্র প্রহার আমাকে মৃত্যুর বেশ কাছাকাছি নিয়ে এসেছিল, কিন্তু মৃত্যু আমায় নিজের সম্পূর্ণ দখলে নিয়ে যেতে পারেনি। তবুও কষ্টভরা বুকে খানিকটা হলেও বেঁচে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, এই ভেবে যে এখনও হয়তো আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমার স্ত্রী হয়তো কষ্টের তীব্র স্রোতের অতল গভীরে তলিয়ে গেলেও প্রতিনিয়ত আমার অপেক্ষাকৃত প্রহরগুলো অশ্রুস্নিগ্ধ নয়নে আকাশে জলজল করতে থাকা তারাগুলোর মতো গুনছে। আমার জানা মতে আমার স্ত্রী এই ভূখণ্ডে কেউ নেই, অর্থাৎ সে অনাথ। কিন্তু কে বা এই লোক যার সাথে এতটা ক্লোজ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার? মনের গহীন ঘরে সংশয়ে ভরে গিয়েছে আমার। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা একটাই, আমার সংশয়গুলো যেন বাস্তবমুখী না হয়ে যায়। পা দুটো কাঁপছে আমার সামনে এগোতে হয়তো পা দুটো বাধা প্রদান করার চেষ্টা করছে। থরথর করে কাঁপতে থাকা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি। জানি না এত বছর পর হুট করে আমার চোখের সম্মুখে দেখতে পেয়ে সাদিয়ার রিয়াকশনটা ঠিক কেমন হবে। কিছুটা নিকটে এসে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। ছোট ছোট দুইটি ছেলে মেয়ে, মা বাবা বলে জড়িয়ে ধরল তাদের। তার মানে যা সংশয় জন্মেছিল, মানে তাই সঠিক। ভালোবেসে বিয়ে করার 1 বছরের মাথায় অভাবের তাড়নায় বাধ্য হয়ে প্রবাস পাড়ি জমাতে হয় আমাকে। কিন্তু তাৎক্ষণিক সাদিয়া প্রেগনেন্ট ছিল। সেই দিন রাত ক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে আর্থিক অবস্থা বেশ উন্নতির দিকেই অগ্রসর হচ্ছিল আমার। ফোনে রোজ কথা হতো সাদিয়ার সাথে এবং কথা হতো নিজ পরিবারের প্রতিটা সদস্যের সঙ্গে। সাদিয়ার এমন কোনো শখ ইচ্ছে আবদার ছিল না যে আমি রাখিনি। যখন যা বলেছে তাই রাখার চেষ্টা করেছি। না খেয়ে দিনরাত ক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে যা টাকা জড়ো করেছিলাম তা দিয়ে সারা জীবন থাকা খাওয়ার অভাব থাকতো না সাদিয়ার। শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি প্রিয় মানুষটির জন্য অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। তাহলে সাদিয়া তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমায়। তাহলে সে কেন পারেনি আমার জন্য অপেক্ষা করতে? কেন আমায় ভুলে গিয়ে জড়ালো নিজেকে নতুন কোনো মায়ায়? সাদিয়ার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু আমাকে তার সম্মুখে দাঁড়াতে হবে এবং জানতে হবে কে আমার সন্তান। সামনে যতই আগানোর চেষ্টা করছি ততই কষ্টগুলো বুকের মাঝে বৃদ্ধি পাচ্ছে। অবশেষে 15 বছর পর তার সম্মুখে নিজেকে দাঁড় করালাম, যাকে নিজের জীবনের অধিক ভালোবাসতাম। এমন কি এখনও তার জন্য ঘৃণার বদলে বুকে রয়েছে ভর্তি ভালোবাসা। হঠাৎ করে কাউকে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি বোধ করলো সাদিয়া, কিন্তু পরক্ষণে আবার যখন সাদিয়ার চোখের দৃষ্টি আমার ওপর এসে পড়ে তখন সাদিয়া বেশ থমকে যায়। সাদিয়া হয়তো এই মুহূর্তেই ভাবতে পারছে না আমি শাহরিয়ার স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আসি। শাহরিয়ার তুমি? হ্যাঁ আমি। কেন চমকে গেলে এত বছর পর আমাকে নিজের সামনে এভাবে এই অবস্থায় দেখতে পেয়ে? কিন্তু এত বছর তুমি কোথায় ছিলে, কিভাবে ছিলে? কোথায় কোথায় না খোঁজ নিয়েছিলাম আমি, কিন্তু কারোর কাছেই ছিল না তোমার খোঁজ। তোমার জন্য কতই না রাত নির্ঘুমে চোখের অশ্রুতে কাটিয়েছি আমি। হাস্যকর, দেখে বুঝতেই পারছি। তা তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে নিশ্চয়ই তোমার বর্তমান স্বামী? আমার কথার উত্তরে সাদিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ। ছি, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা? যদি আমাকে তুমি সত্যিকারের ভালোবাসতে তাহলে কেন অপেক্ষা করলে না, নতুন বিবাহে লিপ্ত হলে? তোমার জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি, কিন্তু তারপরও তোমার কোনো খোঁজ না পেয়ে বাধ্য হয়ে ধরেই নিয়েছি তুমি আর নেই এ ভুবনে, মরে গেছো তুমি। কিন্তু এত বছর পর তোমাকে দেখে সত্যিই আজ আমি বাকরুদ্ধ। আমার সন্তান কোথায়? তোমাদের বাড়িতে তোমাদের ভাইয়াদের সাথে থাকে, এর থেকে বেশি কিছু জানি না আমি। ছি, তার মানে ওর কোনো খবরই তুমি রাখো না?
এ কেমন মা তুমি? মন থেকে ভালোবাসলে অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর তাছাড়া তুমি পারতে আমার দেওয়া ফসলকে বুক জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস পর্যন্ত যেতে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা তীব্র ছিল না, গভীর ছিল না, সত্যি ছিল না। তোমার কাছে শারীরিক সুখটাই অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই হয়তো নতুন কারোর তত্ত্বাবধানে চলে গিয়েছো ভুলে আমায়, যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রকৃত ভালোবাসতো। শাট আপ শাহরিয়ার, আমি এখন অন্য কারোর স্ত্রী। তুমি আমাকে এইভাবে এসব বলতে পারো না। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আর আমার তত্ত্বাবধানে নেই। শারীরিক তৃপ্তির চাহিদার অন্য কারো হয়ে গিয়েছো। এতক্ষণ সাদিয়ার বর্তমান স্বামী চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। তিনি আমায় ধমক দিয়ে বললেন, ইউ ইডিয়েট, তোর সাহস কী করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? ছোট লোক, তুই জানিস আমি কে? কয়েক মুহূর্তের মধ্যেই তোকে আমি টেনে হেঁচড়ে থানায় নিয়ে যেতে পারি। সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত করে বলল, উফ, ছাড়ো তো। এসব ছোট লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ড যাওয়ার আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। চলো এখান থেকে। অতঃপর তারা চলে গেল আর আমি সেখানেই বুক ভরার তীব্র কষ্টগুলো নিয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম। 15টা বছর চোখের অশ্রুতে কাটাতে হয়েছে আমায়। আজ সেই অশ্রুগুলোই হয়ে দাঁড়ালো আমার আগামী দিনের পথ চলার সঙ্গী। অতঃপর বহু বাধাকে উপেক্ষা করে নিজেকে সংযত করে বাড়ির পথে গমন আরম্ভ করলাম। 15 বছর পর নিজের বাড়ির নিকটে এসে খুব একটা অবাকে পরিণত হয়ে যাই আমি। সত্যি বলতে আমারও নিজ ঠিকানা খুঁজতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সেদিনকার ছোট্ট বাড়িটা আজ কত বিশাল বড় বাড়িতে পরিণত হয়েছে। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটির বয়স আনুমানিক 12 কিংবা 13 হবে। মেয়েটিকে সাইড করে আমি ভিতরে প্রবেশ করলে তাতে বিরক্ত হয়ে মেয়েটি বেশ চিল্লালাফা করতে শুরু করে। মেয়েটির চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয় একসাথে, এবং আমাকে এত বছর পর নিজের চোখে দেখতে পাওয়া যেন ভাইয়া আর ভাবি বিশ্বাস বলে কিছুই করতে পারছে না। তারা উভয়ে যেন এই মুহূর্তে অবাকের শীর্ষে স্থানটা লাভ করে ফেলেছে। ভাইয়া সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, ভাই, তুই এতটা বছর কোথায় ছিলি? কেমনে কিভাবে ছিলি? কেন সব জায়গায় যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তুই? তোর চিন্তায় মা বাবা উভয় যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। বাবা মা কোথায় ভাইয়া? তাদের তো দেখতে পাচ্ছি না আমি। আমার কথার উত্তরে ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, দুর্ঘটনায় বাবা মারা যাওয়ায় কয়েক বছর পর মাও এ ভুবন ত্যাগ করে অন্য ভুবনে চলে যায়। এখন আমাকে বল, এত বছর আমাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় ছিলি? অতবার কান্নায় ভেঙে শুধু এইটুকুই ভাইকে বললাম, মিথ্যা এক অভিযোগের শিকার হয়ে 15 বছর জেলের মধ্যে অন্ধকার ঘরে কাটিয়ে দিতে হয়েছিল আমায়। এর বেশি কিছু বললাম না ভাইয়াকে, কারণ আমি চাই না সেই কথাগুলো আবার মনে পড়ে যাক আমার। নিজের কষ্ট, যন্ত্রণা, বেদনা আরও সমৃদ্ধি দ্বিগুণ করতে। যদিও বা ভাইয়া আর কোনো প্রশ্নই করেনি আমি, কিন্তু ভাবি যেন কোনো ক্রমেই প্রশ্ন করা থামাচ্ছে না। ভাবের কোনো প্রশ্নের উত্তর না দিতে আমি ভাইয়াকে যখন জিজ্ঞাসা করলাম আমার সন্তান কোথায়, তখন ভাইয়া সেই সুন্দরী 12 থেকে 13 বয়সের মেয়েটিকে দেখিয়ে দিল। সাদিয়ার ব্যাপারে কিছু বলতে গিয়েও আটকে পড়ার কারণ আমি ভাইয়াকে থামকে দিয়ে এয়ারপোর্টের ঘটনাগুলো উল্লেখ করে নিজের মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে দিলাম। আস্তে আস্তে কেটে গেল বহুদিন। বাবা মাহীন আমার মেয়েটা কোনো ক্রমেই যে কষ্টে ছিল না, সেটা আমি এই দিন কয়দিনে খুব ভালোই বুঝতে পেরেছি। আমার মেয়ে সার্বক্ষণিক ভাবির সাথে থাকে। রাত হলে ভাইয়া আর ভাবিদের সাথে ঘুমাই। ভাইয়া আর ভাবির কোনো সন্তান না থাকায় তারা আমার মেয়েকে নিজের সন্তানের মতোই আদর, স্নেহ, মমতা দিয়ে আগলে রেখেছিলেন। নিজের মেয়ের দিকে তাকালেই যেন আমার সব কষ্টগুলো নিমেষেই উধাও হয়ে যায়। দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। অতবার 3 মাস কেটে গেল। 3 মাস নিজের নিষ্পাপ সন্তানকে দেখেই সব কষ্ট প্রায় ভুলেই গিয়েছিলাম। তার সুরলো কণ্ঠে বাবা ডাক শুনলে আমার অন্তরটা যেন জুড়িয়ে যায়। এখন আমি বেকার হয়ে বাড়িতে বসে আছি, কিন্তু এতে কোনো পদক্ষেপ বলতে কিছুই ভাইয়া বা ভাবি উভয়েরই নেই। আমার মেয়ে রিহির স্কুল ছুটি হয়েছে বেশ খানিকক্ষণ সময় আগে, কিন্তু এখনও রিহি বাড়িতে ফিরছে না। তাই চিন্তিত বা ব্যাকুল হয়ে মেয়েকে খুঁজতে গিয়ে মেয়ের নৃশংস লাশের সন্ধান পাওয়াটা একটা বাবার কাছে কতটা না যন্ত্রণাদায়ক সেটা তারাই খুব ভালো করে উপলব্ধি করতে পারে যারা এমন পরিস্থিতির শিকার।
পোস্টমর্টমের রিপোর্ট স্পষ্ট বড় বড় করে লেখা ছিল, আমার নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে হাত মুখ বেঁধে কিছু সময় পরপর টানা 5 ঘন্টা ধর্ষণ করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু, আর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় অনন্ত ভুবনে। রিপোর্ট হাতে নিয়ে ঠাস করে বসে পড়লাম আমি, আর চোখ বন্ধ করে করে মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা কথা বললাম, আমার সাথে কেন বারবার এমন হয়? এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দিতে ইচ্ছা করছে। আমার বেঁচে থাকার যখন সব দরজাই বন্ধ ছিল, তখন আধার কাটিয়ে আলোর সন্ধানে একটি মাত্র বেঁচে থাকার দরজা খোলা ছিল, কিন্তু আজ সেটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই কয়েকদিনে মেয়েকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নের জাল বুনিয়েছিলাম। যতই কষ্ট হোক, যতই বাধা বিপত্তি আসুক, ভেবেছিলাম মেয়েকে এই সমাজের একজন প্রতিষ্ঠিত নারী হিসাবে তৈরি করব। রিহিকে ডাক্তারি পড়াবো, ডাক্তার হিসাবে দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু সবার হয়তো সব শখ আল্লাহ পূরণ হয় না। বেঁচে থাকার শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখার স্বপ্নগুলো এভাবে যে ঝড়ের গতিতে 1 মিনিটেই ভেঙে যাবে, সেটা আমি ভাবতে বলতে কল্পনাও করতে পারিনি। নিহির দিকে চেয়ে অন্তিম শ্বাস অবধি যেতে চেয়েছিলাম আমি, কিন্তু হয়তো বা হবে না আর লম্বা শ্বাস নেওয়া। বেঁচে থাকা এই ভুবনে এখন আর কেউ ডাকবে না আমায় বাবা বলে, বলবে না কেউ চলো যাই হেঁটে হেঁটে নদীর তীর থেকে দেখে আসি আশেপাশের মনোমুগ্ধকর সৌন্দর্যকে। বাবা মেয়ে বসে রইব একসাথে, করব অনেক গপ্পসপ্প। আমার চোখের অশ্রুতে রিপোর্টটা ভিজে একাকার, বুকে লুকিয়ে তো আত্মনাদ অশ্রু, শীতনত নয়নে ভাইয়া পানি ছিটিয়ে ভাবির জ্ঞান ফেরানোর বৃথা চেষ্টাই না করছে। আমি জানি সব থেকে বেশি সংশয় ভাবি আঘাত পেয়েছে, কারণ আজ থেকে ভাবির বুক শূন্যতায় রূপান্তর হয়ে গেল। যে ভাবি রিহিহীন এক মুহূর্ত জন্য থাকতে পারে না, জানি না সেই ভাবি রিহিকে না জানি ভাবি সেই রিহিকে ছাড়া আগামী দিনগুলো কীভাবেই বা কাটাবেন। 2 হাত দিয়ে যখন নিজ মেয়ের লাশ কবরে রেখেছিলাম, তখন আমার মন ব্যথায় আর্তনাদে আমায় প্রশ্ন করেছিল, কেন লাশের পাশের কবরটা খোঁড়া হলো না তোর জন্য? 1 সপ্তাহ হলো প্রতিদিনের মতো দাঁড়িয়ে আছি মেয়ের কবরের সামনে। এটা ভেবে আমার আরও বেশি কষ্ট হচ্ছে, সাদিয়া কেন নিহির মৃত্যুর সংবাদটা পেয়েও শেষবারের মতো দেখতে আসলো না ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে। ব্যাপারটা ভাবলেও কষ্টগুলো আরও তীব্র আকার ধারণ করে। আমার মনে প্রচুর ঘৃণা জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি। মনে মনে শপথ করছি, ভেবো না আর তার কথা, রাখবো না মনে তার কোনো স্মৃতি। দিন যতই যাচ্ছে, রিহি ছাড়া ভাবের কন্ডিশন ততই দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। পরের সন্তানকে যে কেউ যে এতটা পরিমাণ ভালোবাসতে পারে, সেটা ভাবিকে না দেখলে আমি হয়তো বুঝতে বা জানতেও পারতাম না। নামাজের পর ভাবির এরূপ চোখের আশ্রু আমার কাছে দিন দিন তীব্র আকার অসহায় হয়ে উঠছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাইয়াও বেশ শোকের মাঝে রয়েছে, আগের থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। পুলিশ তদন্ত করছে, তবে অপরাধীর শিখরে যাওয়ার কোনো ক্লুই পাচ্ছে না তারা। নদীর পাড়ে বসে আছি। এক সময় কতই না বাবা মেয়ে সময় কাটাতাম এখানে। উত্তর দিক থেকে বয়ে আসা বাতাস আমার মনকে দুলিয়ে তোলার বৃথাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিব দিচ্ছে। নদীর পাড় থেকে উঠে বাড়িতে আসার পথে হঠাৎ পিছন থেকে কেউ একজন ডাক দিল আমায় বাবা বলে। কণ্ঠটা আমার মনকে মুহূর্তেই বিমোহিত করে তুলতে বাধ্য করলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পিছনে ফিরে আমি কাউকে দেখতে পেলাম না। মাগরিবের নামাজের পর রুমে শুয়েছিলাম। জ্বরে শরীরটা আমার পুড়ে যাচ্ছিল। সেই মুহূর্তেই মাথা ঝিমঝিম করছিল, সারা শরীরে হঠাৎ অজস্র যন্ত্রণা, আর্তনাদে আমি কুটিয়ে উঠলাম। অতপর সেদিন খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি। সেই ছেলেটা লোভান্বিত এক জানোয়ারের মতো তাকিয়েছিল সেই মেয়েটির দিকে। অতপর মেয়েটি যখন খাতাটা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমি মেয়েটিকে আটকে তার হাত থেকে গোলাপি রঙের খাতাটা নিয়ে মাঝের পৃষ্ঠা উল্টাতেই থমকে যাই। এখানে সেই একই রকম ঘৃণাপূর্ণ ভাষায় অনেক কিছু লেখা, যা উচ্চারণ করার স্বাদ অন্তত আমার নেই। পরিপূর্ণ বিরূপ ছেলেটি। অতঃপর আমার হস্তক্ষেপ ছেলেটিকে ক্ষিপ্ত করে বলল, সমস্যা কি চাই? খাতার ছেঁড়া পৃষ্ঠাটা এগিয়ে দিয়ে আমি রাগান্বিত কণ্ঠে বললাম, বাচ্চাদের খাতায় মাঝ পৃষ্ঠায় এসব ঘৃণাপূর্ণ কথা লিখে রাখার মানে কি? মুহূর্তে ছেলেটা বেশ হকচকিয়ে উঠে বলল,
কি যাতা ভুলভাল বলতেছেন এসব? সকালবেলায় কি কিছু আজেবাজে জিনিস খেয়ে এসেছেন যার জন্য এখানে এসে রাস্তার পাগলের মতো কথাবার্তা বলতেছেন? মুহূর্তে ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম ছেলেটিকে। স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেয়ে রইল সে। অতঃপর পুলিশকে ফোন করার সাথে সাথে যত দ্রুত সম্ভব পুলিশ এসে উপস্থিত হয়। ছেলেটি বেশ চালাক, তবে পুলিশের সামনে শেষমেশ ছেলেটি সব চালাকি বৃথা হিসাবে প্রমাণিত হলো। পুলিশের এক দু ঘা পড়াতেই সুরসুর করে 1 মিনিটেই সব সত্য বলে দিয়ে নিজেকে আমার মেয়ের ধর্ষণ হত্যার দোষী হিসাবে সাব্যস্ত করলো সবার সামনে। কতটা নিচু মন মানসিকতার অধিকারী না হলে এমন একটা ঘৃণিত নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না। চিকন আকারের 5টা বাঁশ কেটে এনে ছেলেটিকে সাধারণ জনগণের সম্মুখে উলঙ্গ করে পিটানো হলো। সবাই ধিক্কার জানাচ্ছে। এমন ঘটনা যেন আর কোথাও কারোর সাথে না ঘটে। রক্তাক্ত আত্মার অবস্থায় টেনে হিঁচড়ে ছেলেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরিশেষে যেখানে ধর্ষণের কোনো সঠিক বিচার পাওয়া যায় না, সেখানে নিজের মেয়ের ন্যায্য বিচার পেয়ে সুখের শ্বাস নিলাম আজ। খুব দ্রুতই ফাঁসির কার্যক্রম হবে ওর মতো এক নরপশুর। নিজের রুমের জানালার কাছে বসে আছি আর ভাবছি তিলে তিলে রক্ত পানির বিনিময়ে যে টাকা ব্যাংকে জমা করেছিলাম সেগুলো কোথায়। এ ব্যাপারে ভাইয়া আর ভাবিকে জিজ্ঞেস করলে তারা উভয়ই এক কথাই বলল, তারা কিছুই জানে না। হয়তো সাদিয়া আত্মসাৎ করে ফেলেছে। অতঃপর নিজেই নিজেকে সব কিছু ভুলে থাকার জন্য আহ্বান করছিলাম। হঠাৎ তখনই নিচে কারো চিৎকার চেঁচামেচিতে আমি কিছুটা বিভ্রান্ত হলাম। নিচে রুম থেকে এসে দেখলাম একটা লোক আঙ্গুল তুলে ভাইয়াকে কথা শোনাচ্ছে। পরে জানতে পারলাম ভাইয়া লোকটির থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখনও সেই টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে ভাইয়াকে এইভাবে কথা শুনিয়ে চলে গেল। লোকটি পড়ে গেলাম বেশ দুশ্চিন্তার মধ্যে। এতগুলো টাকা কীভাবে বা ভাইয়া শোধ করবে? পরের দিন লোকটি আবার আসলেন, বরং আবারও ভাইয়ার সাথে মুখে না শব্দ শুনতে পেয়ে বেশ ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেই। অতবার আমি লোকটিকে অনুরোধ করে কিছু সময় চাইলে লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং আমি যে একটা ভেবে ভাইয়াকে পাশের রুমে নিয়ে গেলেন। কিছু সময় পর ভাইয়া আর লোকটি উভয়ে একসাথে রুম থেকে বের হয়ে, তবে ভাইয়ার মুখমণ্ডল সেই মুহূর্তে আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। লোকটি চলে যায়। রুমে কি কথা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আমি বা ভাবিকে কেউ কোনো কিছুই বলল না। পরের দিন সকালে আবার দুশ্চিন্তার মধ্যে কাটছিল। দুপুরে খাবারের দানা মুখে তোলার সময় আবার সেই লোকটি এসে হাজির হলেন, তবে আজ সঙ্গে পুলিশও নিয়ে এসেছেন। বাড়ি খালি করতে বললেন দ্রুত। সকালে না খেয়েছিলাম, এখন একটি খাওয়ার ইচ্ছা জেগেছিল মনে, কিন্তু শেষমেশ খেতেও পারলাম না। ভাইয়া একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করেন। যদি বাড়িটা ছেড়ে দিতে হয় তাহলে দৈনন্দিন জীবন বেশ একটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে। অতঃপর গত কালকের মতো আজ বেশ অনুরোধ করলাম, কিন্তু এতে তিনি আরও রেগে গিয়ে বললেন, তোমার অনুরোধেই গতকাল তোমার ভাইকে একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু সে স্বীকার করেনি, তাই এখন কিছু করার নেই আমার। কেমন সত্য? শর্ত এটাই দিয়েছিলাম তোমার ভাইকে যে তোমাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য যাতে রাজি করাই। বয়স্ক লোকটির এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। অতঃপর আমি বললাম, আমার মধ্যে এমন কি দেখেছেন যার জন্য নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিতে চাচ্ছেন? আপনি কি আমার সম্বন্ধে সব কিছু জেনে শুনে এমনটা বলতেছেন? তো তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি। এখন এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারবো না। সিদ্ধান্তটা তোমার হাতে। আরও একদিন সময় দিলাম, ভেবে দেখো। কথাটা বলার পরপরই তিনি চলে যান এবং তার সাথে আসা পুলিশগুলো। অতঃপর ভাইয়া বলল, ভাবছি বাড়িটা খালি করে দেবো। ভাইয়ার কথার জবাবে আমি বহু কষ্টে বললাম, না ভাইয়া, আমি চাই না তোমরা নিজ বাড়িহীন থেকে কষ্টের জীবনযাপন করো। তার চেয়ে হবে এটাই ভালো, সত্যি রাজি হয়ে যাওয়া। পাগল হয়েছিস? ওনার মেয়ের বয়স 30 বছর। তাতে কি হয়েছে? আমার বয়সও তো তার চেয়ে অধিক। ওনার মেয়ে কোনোদিনই মা হতে পারবে না, যার জন্যই একের পর এক সম্বন্ধ ভেঙে গেছে, আর তোকে সেখানে ঘরজামা হিসেবে থাকতে হবে। আমি চাই না আমার জন্য নতুন করে তোর জীবনে আবার কোনো কষ্টের সূত্রপাত হোক। ভাইয়ার কথার উত্তরে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, তাতেও আমি রাজি ভাইয়া। আমি জানি শাহরিয়ার, তুই এইসব মন থেকে নয়, বাধ্য হয়ে বলেছিস। তোর কষ্ট আমি কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম। না ভাইয়া, আমি মন থেকে বলছি। তোমরা আমার অবর্তমানে আমার মেয়েকে কত আদর স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানের মতো রেখেছিলে, আর আমি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না?
আর আমি এমনিতেই চাই না তোমরা এভাবে নিজ বাড়িহীন থাকো। কিন্তু অতপর ভাইয়াকে থামিয়ে দিয়ে আমি নিজেই হ্যাঁ সম্মতি প্রদান করলাম। সবশেষে আবার নতুন করে এক বিবাহের আবদ্ধ হলাম, যা আমি সত্যি বলতে কখনো চাইনি। ভাইয়া সে সময় ঠিকই বলেছিল, আমি বাধ্য হয়েই রাজি হয়েছি, কারণ এতগুলো টাকা পরিশোধ করা অন্তত ভাইয়ার দ্বারা সম্ভব হতো না। তাই রাজি হয়ে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছিল। আর এমনিতেই বারবার বিয়ে ভেঙে যাওয়ার বেদনা একটা মেয়ের কাছে কতই না বেদনাদায়ক হয়ে থাকে। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর, তবে কোনো পদক্ষেপ নেই আমার। বিয়ের প্রথম রাতও আমার বর্তমান স্ত্রীর সাথে কোনো প্রকার কথোপকথন হয়নি। সারা রাত সোফায় বসেছিলাম আমি, আর ভাবছিলাম কি হবে আমার আগামী দিনগুলো। বিয়ের দিন উপস্থিত না হতে পেরে পরের দিন শ্বশুর বাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বড় বোন এসেছিল দেখতে আমায়। তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল। সেই মুহূর্তে নিমেষেই যেন একজন বোবা মানুষে পরিণত হয়ে গিয়েছিলাম আমি। সেই মুহূর্তে মুখের ভাষায় হারিয়ে ফেলেছিলাম, কারণ এই সেই মেয়ে যার মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে 15টা বছর জেল খাটতে হয়েছিল। মাথার এক কোণে এখনও মনে আছে রূপা নামের এই জঘন্য মেয়েটিকে, যার জন্যই আমার সুখময় জীবনটা কষ্টময়ে পরিণত হয়েছে। সেই দিনকার দিনগুলো ক্ষণে ক্ষণে আজও আমার বুকের ভেতরটাকে কষ্টের তীব্র আগুনের দহনে জ্বালিয়ে পুড়ে নিঃস্ব করে তুলতে বাধ্য করে। এখনও ভুলিনি আমি তার মুখচ্ছবিটা, যার জন্য আমার জীবনটা ধ্বংস নিঃস্ব স্থান লাভ করেছে। নিমেষে সব দিক দিয়ে আমার বুকের গহীনে ঘরে জমাট বাঁধা কষ্ট যন্ত্রণা বেদনাগুলো আবারও তীব্র গভীর হতে আরম্ভ হলো। বেশ কিছুক্ষণ হয়েছে, এখনও রূপা নামের মেয়েটা আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে ঠিক পারছে না। মনে নেই হয়তো এই আমায়, যাকে ওই দিন ফাঁসানো হয়েছিল মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, কিন্তু আজও ঠিকই মনে আছে এই আমার, যার জন্য তিলে তিলে কষ্ট যন্ত্রণা আর্তনাদে চেয়েছিলাম আমি সৃষ্টিকর্তার কাছে নিজ মৃত্যুর ঠিকানা। অতবার রূপা বেশ স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলো আমার সাথে, কিন্তু তার কোনো কথাতেই রেসপন্স করতে কিছুই বললাম না আমি। এতে কিছুটা অপমানিত বোধ করলো রূপা, কিন্তু তাতে আমার কোনো ভ্রুক্ষেপ অন্তত আমার নেই। পাশ কাটিয়ে চলে গেলাম ভাইয়া আর ভাবির কাছে। ঘৃণায় এখনও শরীরটা শিরশির করে উঠছে। চাইলে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু বলতে পারিনি, কারণ সঠিক সময় আসেনি এখনও। সেই সময়ে রাগের বশে রূপাকে অতীত স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছেটা ছিল বোকামি। চুপচাপ নিরিবিলি থাকাটাই বর্তমান আমার জন্য শ্রেয়। পাপিষ্ঠীরা শাস্তি পাবে, আজ নয়তো কাল। তাই বলে এর জন্য ব্যাকুল হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই, অন্তত নেই আমার। ভাবতে সম্পূর্ণ বিভোর ছিলাম আমি। অতবার ভাইয়া হস্তক্ষেপ করে বলল, কি ভাবছিস এমন করে? না কিছু না। আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই তোকে এখানে আমরা হীনা ঘর জামাই হিসেবে থাকতে হবে। না ভাইয়া, এতে কোনো রাগ অভিযোগ অভিমান আমার নেই। তোমরা এবার নিশ্চিন্তে যেতে পারো নিজেদের গন্তব্যে। আর করো না কোনো দুশ্চিন্তা এই আমায় নিয়ে। আজ ভাইয়ারা চলে যাচ্ছে এখান থেকে। যাওয়ার আগে ভাই আমাকে অষ্ট সিদ্ধান্ত নয়নে জড়িয়ে ধরেছিল। হয়তো তার সার্বক্ষণিক পারবে না দেখতে আমায় নিজের চোখের সীমানায়। অতঃপর ভাইয়া আর ভাবি সবাইকে বিদায় জানিয়ে যাত্রা আরম্ভ করলেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ভাইয়া এবং ভাবি যাওয়ার পরপরই বাড়ির ছাদে এক কোণে এসে দাঁড়িয়ে পড়লাম আমি। এত বছর পর সেই অভিশাপপ্রাপ্ত ঘৃণিত নারীকে নিজের বর্তমান স্ত্রীর বড় বোন হিসাবে দেখতে পেয়ে আশ্চর্যের যে কোন সীমা নেই আমার। সেটা আমি বাস্তব অবাস্তব কল্পনা অকল্পনার স্বপ্নে বা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। জানি না কার কী ক্ষতি করেছিলাম আমি, যার ফলস্বরূপ আমাকে তিলে তিলে কষ্টের অতল গভীর সাগরে তলিয়ে যেতে হচ্ছে বারবার প্রতিনিয়ত। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমি কেন কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। বুক কাটা ছাড়া হয়তো কেউ বুঝতে পারবে না, উপলব্ধি করতে সক্ষম হবে না এই বুকে কীরূপ দহন। পাশেই দুই টবে দুটো গোলাপ ফুল গাছ লাগানো। আমার আবার ফুল ছেঁড়ার বাজে স্বভাব রয়েছে। খপ করে একটি ফুল ছিঁড়ে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালাম। তবে খানিকটা সময় পর একটা পিচ্ছি ছাদে এসে হাজির হয়। সম্ভবত আমার বর্তমান স্ত্রী রায়ের কোনো কাজিনের ছেলে হবে। ছেলেটি এসে ফুল গাছগুলো বেশ ঘুরে ঘুরে দেখছিল।
ঠিক সেই মুহূর্তে রায় ছাদে আসে এবং গোলাপ গাছে একটি ফুল শূন্যতা দেখতে পায়। রায় সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ধমকে সুরে পিচ্চিটাকে বলল, তন্ময়, তুই কি এখান থেকে ফুল ছিঁড়েছিস? হঠাৎ করে পিচ্চিটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল রায়, মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না। এর আগেও তুই এখান থেকে ফুল ছিঁড়েছিস, আর আজও তার ব্যতিক্রম হলো না। তুই জানিস না অযথায় ফুল ছিঁড়ে এমন কাউকে আমি পছন্দ করি না। সত্যি বলছি, আমি এমনটা করিনি। আবার মিথ্যে বলছিস? এতক্ষণ কান্না না করেও এবার ঠিকই রায়ের তীব্র ধমকে কান্না করে দিয়ে ছেলেটি ছাদ থেকে নেমে চলে গেল। আর যাওয়ার আগে আবারও বলে গিয়েছে সে ফুল ছেড়েনি। একটা ফুল ছেঁড়ার জন্য রায় এতটা রেগে যাবে সেটা আমার কল্পনার শতগুণ বাইরে অবস্থান করছিল। আহারে বেচারা পিচ্চি ছেলেটা শুধু শুধু আমার জন্য রায়ের ক্রোধের শিকার হতে হলো। পিচ্চি ছেলে অন্তত মার খাওয়ার পরে আর মিথ্যের আশ্রয় গ্রহণ করবে না। অতঃপর আর রায়ের সন্দেহের তীর এসে ভেদ করলো আমার বুকখানে। দ্রুত ফুলটা পকেটে গুজে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রইলাম। যেখানে একটা পিচ্চি ছেলের গায়ে হাত তুলতে যে মেয়ে দ্বিধাবোধ করে না, সেখানে আমি তো এক জ্ঞান বুদ্ধিওয়ালা। অতঃপর রায় আমার পেছনে এসে দাঁড়ালো এবং ভ্রু কুঁচকে আমায় কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কি ফুলটা ছিঁড়েছেন? আমি কেন ফুল ছিঁড়তে যাব? আশ্চর্য। একটু এদিকে ফিরুন তো। জি বলো। আপনার পকেটে ওটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আপনি কি আমায় সন্দেহের চোখে দেখছেন? আমার জ্ঞান বুদ্ধি কি এতটাই লোপ পেয়েছে যে আমি শুধু শুধু অযথাই গাছ থেকে ফুল ছিঁড়ব? তাও ঠিক, আর আপনি তো আর ছোট নন, তাই না, যে অযথাই ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্য নষ্ট করবেন? যাই হোক, বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবেন না, নিচে চলে আসুন। কেন? অসুবিধা আছে। বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকা লোককে পছন্দ করতে আমি অভ্যস্ত নই। কথা বলার পরপরই রায় চলে গেল। বুঝলাম না আমি ছাদে দাঁড়িয়ে থাকতে তার কি এমন অসুবিধা। অতবার বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা স্পষ্ট বুঝতে সক্ষম হলাম। পাশের ছাদে অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়ে ছিল, তার জন্যই হয়তো রায় আমার সাথে এমনটা করলো। পরিশেষে অনেকগুলো দিন কেটে গেল। আমার আর রায়ের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে আরম্ভ করলো। মাঝে মাঝে রায়ের বড় বোন যখন বাড়িতে আসতো তখন আমি তার থেকে সব সময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম, কারণ বিষাক্ত সাপ আবার যখন তখন দংশন করতে পারে। রূপা যখনই শ্বশুর বাড়ি থেকে নিজ বাবার বাড়ি আসতো তখনই আমাকে দেখলেই কিছু একটা ভাবতে বিভোর হয়ে পড়তো। হয়তো কিছু মনে করার চেষ্টা করত, কিন্তু কিছুতেই মনে করতে পারতো না। সকালবেলা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন সাদিয়াকে রাস্তার পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছুটা অবাক হলাম। অতঃপর মন বারণ করা সত্ত্বেও আবার সাদিয়ার সম্মুখে এসে বেহায়াদের মতো জিজ্ঞাসা করলাম, কেমন আছো? উত্তরে কিছুই বলল না। অতঃপর আমি আবার বললাম, তোমার বর্তমান স্বামীর কুকীর্তিগুলো মানতে অসুবিধা হচ্ছে, তাই তো? হঠাৎ আমার এমন কথা শুনে সাদিয়া বেশ একটা অবাকে পরিণত হয়ে বড় বড় করে আমার দিকে তাকিয়ে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, তুমি যেমন 4 বছরের সন্তানকে রেখে অবৈধ কাজে লিপ্ত হয়েছিলে, ঠিক তেমনি তোমার বর্তমান স্বামীও তুমি এবং তোমার বর্তমান ছেলে মেয়েকে রেখে অন্য এক নারীর সাথে পরকীয়া নামক পাপিষ্টিতে লিপ্ত। আমার কথাগুলো শুনে সাদিয়া স্তব্ধ হয়ে যায়। কপাল থেকে তার পড়া ঘামগুলো দ্রুত মুছে উত্তরে ভয়ার্থ গলায় বলল, তুমি কি করে জানলে? সেটাই তো রহস্য। আমার ভালোবাসার যোগ্য যেমন তুমি ছিলে না, তেমনি তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। ব্যাপারটা কতটাই হাস্যকর, তাই না সাদিয়া? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদিয়া, মুখে তার স্পষ্ট ফুটে উঠেছে অনুতাপের ছায়া। টলমল করে থাকা চোখের জলগুলো মুছে সাদিয়া বলল, হ্যাঁ, ভুলটা আমারই ছিল। আমি চাইলেই তোমার সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অবধি যেতে পারতাম, কিন্তু তুমিই সঠিক ছিলে, হয়তো ছিল না অতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসা। তাই তো লিপ্ত হয়ে পড়েছিলাম অবৈধ কোনো পাপিষ্ট কাজে। কখনো ভাবিনি হবে এমন। তবে আমায় ক্ষমা করে দিও শাহরিয়ার। সাদিয়ার কথাগুলো জবাবে আমি মুচকি হেসে বললাম, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। কথাটা শুনে নিন, কখনো অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই সাদিয়া। তুমি অনেক ভুল করেছো, যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই। হ হ করে কান্নায় ভেঙে পড়ে আমার সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। অতঃপর সাদিয়া চলে গেল। আশেপাশে অনেক লোক তাকিয়েছিল, এদিকে তাতেও যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না আমার।
তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে আসার সময় কেউ একজন কাঁধে হাত রাখলো। আমার আশ্চর্য হয়ে পিছে ফিরে নয়ন জোড়া দিয়ে দেখলাম এক বোরকা পরিধানে থাকা নারীকে। মেয়েটি আমাকে বলার কোনো সুযোগ না দিয়ে খপ করে হাত টেনে ধরে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকার আড়ালে থাকা নিজের মুখখানি। অবাক হয়ে আমি বললাম, এ কি রায়, তুমি? হ্যাঁ আমি এক কাজিনের বাসা থেকে ফেরার পথে তোমার দেখা পেলাম। তা কে ছিল সে মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমারই নিকট থেকে? অতঃপর আমি কিছুটা গম্ভীর কণ্ঠে বললাম, সে আমার প্রথম স্ত্রী ছিল। আমার এমন কথা শুনে রায় কিছুটা দুরাগান্বিত হয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলে? হ্যাঁ, ব্যাপারটা অন্য মাইন্ডে নিও না রায়। আমি উপলব্ধি করতে সক্ষম তুমি এখন কি ভাবছো, তবে যা ভাবছো সেটা এক্ষুনি স্থগিত করো, কারণ তুমি ভুল ভেবেছো। যার সাথে সম্পর্ক একবার ভেঙে গেছে তার সাথে আবার সামনাসামনি কথা বলার কি দরকার? বাসায় চলো আমার সাথে, দেখি না যেন কোনো দিনও তার সাথে। এই অন্তিমবারের জন্য কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি। অতঃপর আর কিছু বললাম না, কারণ কথা না বাড়ানোটাই এখানে শ্রেয়। পরিশেষে বাসায় চলে আসলাম। রাতে বেশ গম্ভীর, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সবাই এখন যার যার মতো ঘুমে মুগ্ধ, শুধু জেগে রয়েছে আমি আর রাই। ঘুমের চোখ টলমল করছে। আমার কিন্তু পারছি না ঘুমাতে, শুধুমাত্র রায়ের জন্য। না নিজের ঘুমাচ্ছে বা আমায় ঘুমাতে দিচ্ছে, জানি না ঠিক কী করতে চাই। হঠাৎ হাত চেপে ধরলো আমি চোখ বড় বড় করে তাকিয়ে রায়কে বললাম, চলো ছাদে যাই, বৃষ্টিতে ভিজবো দুজন একসাথে। এই গভীর রাতে হাতে রেখে হাত। ওয়েট, এই গম্ভীর রাতে আমার সাথে আর মজা করো না। সময় কি তুমি পেলে না? মজা নয়, চলো আমার সাথে। আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে যাব শুধুমাত্র বৃষ্টিতে ভিজতে। এতক্ষণ না আমি ঘুমিয়েছি আর না তোমায় শান্তি মতো ঘুমাতে দিয়েছি। জানো কেন? যাতে বাড়ির সবাই গভীর নিদ্রায় ডুবে থাকে, তাহলে আমরা দুজন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারি। বলতে পারো এটা আমার অনেক দিনের শখও বটে। স্বামী হিসেবে কি চাইবে না তোমার স্ত্রীর শখটা আজ পূরণ হোক? অতঃপর কিছুটা থমকে গেলাম আমি। হয়তো মা হওয়ার অধিকারটা রায় থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সত্যি বলতে রায়ের মনটা অনেক বেশ নরম, সুন্দর, পবিত্র, যা কিছু দিনের মধ্যেই আমি বেশ উপলব্ধ করতে সক্ষম হয়েছিলাম। আমি চাই না রায়ের মুখে এখন না উপলব্ধ উত্তর প্রকাশ করে রায়কে কষ্ট দিতে। এমনিতে রায়ের বুকে লুকিয়ে ব্যথায় যা রায়কে ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত নরক যন্ত্রণা অনুভব করায়। অতঃপর সম্মতি প্রদান করলাম আমি। পরিশেষে উভয় চলে আসলাম ছাদে। ঠান্ডা ছাদে একপাশে কুটিসুটি হয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি আমি, চোখের সামনে হাত মেলে বৃষ্টিতে ভিজতে। রায় হঠাৎ হাত টেনে ছাদের মাঝখানে নিয়ে আসলো আমায় এবং একটা ফুল এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। ফুলটা নিয়ে আমি বেশ একটা অবাক হয়ে বললাম, তুমি ফুল কখন ছিঁড়লে? আর ফুল ছেঁড়ার তো তোমার একদমই পছন্দ না, তাই না? গাছের সবচেয়ে মনোমুগ্ধকর ফুলটা আজ তোমার হাতে, যেটা গাছের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে থাকে। এতদিন খুব সযত্নে রেখেছিলাম এই ফুলটা। কেন জানো? বৃষ্টি ভেজা গভীর রাতে এমন এক যোগ্য মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম, যে আমায় বুঝবে, আমায় সার্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম, যার ঠাঁই আমার হৃদয়ে, মনের গহীনে ঘরে। তুমি হয়তো আমার কাছ থেকে কখনো পিতৃত্বের সুখ পাবে না, কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতে ভালোবাসার কোনো ঘাটতি অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না। কথাগুলো বলার পরই অবাক নিজেকে বৃষ্টিতে ভেজাতে ব্যস্ত হিসেবে স্বীকৃত করল। বাচ্চাদের মতো ভিজছে সে। ভেজার চুলগুলো বেঁধে দিতে মন্দ নয়, বরং লাগছে মনোমুগ্ধকর। টানিত অনুভব করলাম মনে কোনো এক অদৃষ্ট অদ্ভুত টান যেন আজ টানছে তার দিকে। দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে সে আমায়। তার নিকট ঠান্ডায় জ্বর জড়িয়ে এগিয়ে গেলাম রায়ের নিকটে। জানি না সেদিন কতক্ষণই
বা ভিজেছিলাম বৃষ্টিতে, তবে আজ সকাল থেকেই জ্বর আর সর্দি হয়ে দাঁড়ানোর আমার কিছু সময় কার সঙ্গে। অতঃপর কেটে গেল আরও কিছু দিন, সেরে গেলাম জ্বর সর্দি। দাঁড়িয়ে আছি ছাদের এক পাশে, চোখের দৃষ্টি কেড়ে নিল ফুলগুলো। ফুল ছেঁড়ার বাজে অভ্যাসটা হয়তো আর যাবে না আমার। 4-5টা ফুল একসাথে ছিঁড়ে নাক দিয়ে মুগ্ধকর মিষ্টি ঘ্রাণ নিচ্ছিলাম। পরক্ষণেই মনে পড়ল রায়ের কথা। সে যদি দেখে ফুলের আমি ফুলে ছিঁড়েছি, আস্থায় যদিও বা হয় এতগুলো, তখন তার রাগ বা বাঁধের মাত্রাটা ঠিক কতখানি হয়ে দাঁড়াবে। ধুর, আমি রয়েছি মনের গহীন। আমায় আর কি বা বলবে। হঠাৎ উপস্থিতি অনুভব করলাম, পিছনে তাকিয়ে দেখলাম আমি রায়কে। বেশ গম্ভীর তার মুখখানি, তবে চোখ দুটো যেন আগুনের পিণ্ড। আমার নিকটে এক শার্টের কলারটা হালকা চেপে ধরে বলল, তুমি ফুল ছিঁড়েছ? না মানে, আমি ফুলগুলো নিচে পড়া ছিল। শাট আপ! অযথায় ফুল ছিঁড়া আর মিথ্যে বলা মানুষদের আমি একদমই সহ্য করতে পারি না। চোরে চুরি করে স্বাভাবিক, তবে গারস্থর কাছে ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা স্বাভাবিক নাকি নাই বা বললাম। বাকি কথাগুলো লেখা আছে ইতিহাসের পাতায়, পড়ে নিও চাইলে সময় অপেক্ষে। 18 তারিখে মঙ্গলবার সারাদিন ঘুরে বেড়ানোর পর রাস্তায় এক পাশ দিয়ে এক অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রায়। হঠাৎ সামনে পড়ে যায় সাদিয়া। পাশ কেটে চাচ্ছিলাম, যেটা ভাবিনি সেটাই হয়েছে। পিছন থেকে হাত টেনে ধরলো আমার। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ের আঘাত সম্মুখীন হতে হয় সাদিয়াকে। অতঃপর রায় বলল, আপনার লজ্জা, শরম, মান সম্মান সবকিছুকে লোপ পেয়েছে নাকি? কতটা না নিচু মন মানসিকতার মানুষ হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন? রায়ের কথার উত্তর কিছু বলল না সাদিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে আমার কিছু বলে গিয়েছেও পারেনি বলতে, হয়তো রায়ের রাগান্বিত চেহারাখানি দেখে। অতঃপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া। কিছুটা দূরে যেতেই একটা গাড়ির সামনে সংযুক্ত হয়ে সাদিয়া। ফুল স্পিডে গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায়। স্পিড ভাব দেখলাম গাড়ির ভেতরের বাইরে থাকা লোকটাকে। স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল। তার তাজা পান 1 মিনিটেই চোখের সামনে ধরে পরিণত হয়ে গেল। নারী ভুঁড়ি বেরিয়ে গেছে, এখনো মুখে থেকে গল গল করে পড়তে থাকা রক্তগুলো রাস্তাটি রঞ্জিত করতে সাহায্য করছে। চোখের সামনে সাদিয়ার এরূপ নৃশংস মৃত্যুর দৃশ্য দেখে দাঁড়িয়ে আছি স্বাভাবিক হয়ে। মনে মনে কিছুটা আনন্দ হচ্ছে বটে। এই সাদিয়াই আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল। কারণ আমার মা সাদিয়ার সম্পর্কে কটূক্তিগুলো হাতে নাতে ধরে ফেলেছিল বলে চোখে চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্ট সিদ্ধ তুলে মৃত্যুর দিকে ঠেলে দিব। কিন্তু তা হয়ে উঠল না আর। চোখের সামনে এরূপ দৃশ্য দেখে কখনো রায় ভয়ার্থক হয়ে দাঁড়িয়ে জড়িয়ে ধরে আমায়। নির্বিশেষে সাদিয়ার লাশের আশেপাশে নানান ধরনের ভরপুর হয়ে গেল মানুষে। রায় বেশ ঘাবড়ে রয়েছে, বারবার বলছে আমায়, চলো এখান থেকে, চলো যাই। অতঃপর বাসার উদ্দেশ্যে গেলাম। বাসার কিছুটা নিকটে চলে আসলে রায় আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়। বুঝলাম না কেন হঠাৎ রায়ের বিকট শব্দে চিৎকার আমার শরীরটাকে এক নিমিষে শিউরে তুলতে বাধ্য করে। দ্রুত পিছন ফিরে তাকাই, চোখ জোড়া আমার শক্ত শিরে রূপান্তর হয় যায়। চোখগুলো বন্ধ করে রক্তাক্ত শরীরের সামনে পড়ে রয়েছে রায়।
কোনো সারা শব্দ নেই তার। সেদিন সামনেই একটু হাত কেটে গিয়েছিল বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। আজ কাছ থেকে রায় এত পরিমাণ রক্ত দু নয়ন থেকে দেখে আমি প্রায় পাগল পরিণত হয়ে গেলাম। অতঃপর রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো। খবর পেয়ে সবার উল্টা হয়ে পরিস্থিতি হয়েছে হাসপাতালে। অতঃপর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে রায়ের বাবাকে বলল, আপনার মেয়ে বাঁচার চান্স বেশ বেশি। তার একটা পা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে, সেই পাটা কেটে ফেলতে হবে। কিচ্ছু করার নেই, সৃষ্টিকর্তার ইচ্ছা মানে নিতেই হবে। কথাগুলো বলার পরপরই ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে। রায়ের পরিবারের কান্নায় ভেঙে পড়েছে। হঠাৎ কেউ একজন আমার কানে কাছে এসে ফিস ফিস করে বলল, বেঁচে গেলি? খানিকটা অবাক হয়ে পিছন ফিরে তাকাইয়ে স্তব্ধ হয়ে গেলাম আমি, কারণ আমার সম্মুখে স্বয়ং রূপা দাঁড়িয়ে আছে। রূপা কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে আজ ট্রাকের ভিতর আঘাত তোকে সম্পূর্ণ মৃত্যুর দখলে নিয়ে যেতে সাহায্য করতো। এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছি আমি। তার মানে রূপা আমাকে চিনতে পেরেছে। ভেবেছিলাম নিজের করা জঘন্য কৃতকর্মের জন্য কিছুটা হলেও অনুতপ্ত আমি, কিন্তু আমি ভুল ছিলাম। তবে আমার মন ঠিকই বলেছিল, কুকুরের লেজছে। অতঃপর রূপা আবার বলল, কি ভেবেছিস শিকারী হয়ে তোর মতো বনের এক ক্ষুদ্র পশুকে কে চিনতে পারবো না? হাস্যকর। এতে কোনো অনুশোচনা বা ভূক্ষেপ নেই আমার, যে আমার জন্যই আমার বোনেরা যেই অবস্থা। কিন্তু আফসোস, এ যাত্রায়ও তুই বেঁচে গেলি। ছি, কতটা দুর্গন্ধময়, ময়লা আবর্জনা ভরপুর তোমার মনটা। তুমি এত নিকৃষ্ট কেন? কি এমন ক্ষতি করেছিলাম আমি, যার জন্য রোজ আমার মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে রাখে? সেদিন এক পাপিষ্ঠ ছেলেকে বাঁচানোর জন্য তুমি প্রবাসে ঘামে প্রতিনিয়ত পরিশ্রম শার্ট ভেজানো এই আমাকে মিথ্যে সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসিয়েছিলে। এটা তুমি খুব ভালো করেই জানতে যে আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমি নির্দোষ, নিরাপরাধ। তারপরেও তুমি আমার মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষীরূপে সাব্যস্ত করেছিলে, যার জন্য আমার 15টা বছর নরক যন্ত্রণায় আর্তনাদে প্রতিনিয়ত ব্যথায়, যন্ত্রণায়, বেদনায়, কষ্টে কাতরাতে হয়েছিল। তবু হয়তো ভেবেছিলাম নিজের করা জঘন্য কাজের জন্য তুমি অনুশোচনা ভুগছ, অনুতাপের শিকার হতে বাধ্য হচ্ছ। কিন্তু আমি ভুল ছিলাম, বেঠিক ছিলাম, ভুলে গেছিলাম তুমি তো মানুষ না। ঘৃণায় শরীরটা শিরশির করে উঠছে, ইচ্ছে করছে এই মুহূর্তে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। হাত উপরে তুলেছিলাম বটে, তবে পরক্ষণেই আমি থেমে যাই রূপার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। তার মানে রূপা এখন এই পাপিষ্ঠ ছেলেটির তত্ত্বাবধানেই রয়েছে। এতদিন রূপা তার বাবার বাড়িতে মাঝে মধ্যে আসলেও তার স্বামীকে কখনো আসতে দেখেনি, কখনো ভাবেনি পরিশেষে রূপা এই নিকৃষ্ট মানবের সাথেই লিপ্ত হবে বিবাহ নামক কোন এক পবিত্র বন্ধনে। মানুষ এত পরিমাণ নিচু মন মানসিকতার অধিকার হয় কি করে? অতঃপর রূপার বর্তমান স্বামী কিছুটা মুখ বেঁকে হেসে বলল আমায়, উফ, নিয়তির কি খেলা, আবার মোলাকাত হয়েই গেল আমাদের। অতএব আমি তাদের উভয়কে উদ্দেশ্য করে বললাম, হবে একদিন সত্য উন্মোচন, আর থাকবে না লুকায় কোনো শর্ত। সময়টা সেদিন রইবে ন্যায়ের পক্ষে, শাস্তি পাবে তোমরা দুজন। কথাটা বলার সাথে সাথে আমি তাদের নিকট থেকে চলে আসলাম। বুকের ভেতরটা দহনে পুড়ে যাচ্ছে। দাঁড়িয়ে রয়েছি অপারেশন থিয়েটারের সম্মুখে। বেশ কিছুক্ষণ আগে ডাক্তার প্রবেশ করেছেন ভিতরে। রয়েছি আমি বহু চিন্তার মাঝারে। হঠাৎ রায়ের বাবা এসে উপস্থিত হলেন আমার সম্মুখে। সঙ্গে সঙ্গে দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে উচ্চ কণ্ঠে সুরে আমায় বললেন, শুধু তোর জন্যই আজ আমার মেয়ের এরূপ যন্ত্রণাদায়ক করুণ অবস্থা। কেমন স্বামী তুই? নিজের স্ত্রীকে দেখে শুনে সামলে রাখতে পারলি না? নিচু মাথা গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। অতঃপর চলে গেলেন তিনি। রয়েছি একইভাবে। আর যদি উনি জানতেন
ওনার বড় মেয়ের ঘৃণিত মন মানসিকতার কথা, তাহলে হয়তো সবচেয়ে বেশি তিনি রূপার দিকেই আঙুল তুলে ঘৃণিত নারী হিসেবে চিহ্নিত করতেন সবার সম্মুখে। এখনো মনে পড়ে সেই বৃষ্টি ভেজা গভীর রাতে স্মরণীয় সেই প্রতিটা মুহূর্তগুলোর কথা। হয়তো আর হবে না গভীর রাতে একসাথে বৃষ্টিতে ভেজা, পিছন থেকে কেউ আর দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে না আমায়, অসীম ভালোবাসি তোমায়। হ্যাঁ, আমার প্রিয় শাহরিয়া। পরিশেষে অবসানের 2.5 মাস পর রায়কে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। এখন সার্বক্ষণিক রায়ের নিকটেই থাকতে হয় আমায়। প্রতিনিয়ত রায়ের বিভিন্ন অসুবিধার মোকাবিলা বিরক্তিহীনভাবে করতে হয় স্বয়ং আমাকে। তবে এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই অন্তত নেই আমার। কারণ সত্যি বলতে আমার জন্য রায়কে আজ বাস্তবতা এক প্রাহীন করে দিয়েছে। কিন্তু কেন যেন দিন দিন রায়ের বাবার সম্মুখে আমি একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হচ্ছি। যদিও বা এর বেশ যথেষ্ট অনেক কারণও রয়েছে বটে। গতকাল শুনতে পেয়েছিলাম আমার বিরুদ্ধে নিজ বাবার নিকট রূপার উস্কানিমূলক কথাগুলো। আজ যখন রায়কে কোলে করে ওয়াশরুমে নিতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তখন আমার থেকেও তীব্র যন্ত্রণার সম্মুখীন হয়েও নিজের আমার সামনে যন্ত্রণাহীন হিসেবে সাব্যস্ত করার বৃথার চেষ্টা করেছিল রায়। একটু টু শব্দ অবধি করেনি সে, কিন্তু তারপরও খবরটা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই দৌড়ে এসেছিল রুমে। অতএব দ্বিতীয়বারের মতো রায়ের বাবা আমার গায়ে হাত তুললেন, প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, ছোট লোক, ঘর জামার মতোই থাকবি। প্রতিনিয়ত আরামে আয়াসে থাকছিস, বসে রয়েছিস, সুস্বাদু খাবার চেটে চেটে খাচ্ছিস, আর পরিশেষে আমার মেয়ের দেখাশোনার বেলায় এতটা কেয়ারলেস বাট হওয়াই। অতঃপর সেদিন সবার সামনে অনেকটা অপমানিত হতে হয় আমাকে। সেদিন রায় বারবার বলেছিল তার বাবাকে আমার কোনো দোষ ছিল না, স্থানটা আগে থেকেই বেশ পিচ্ছিল ছিল। কিন্তু রায়ের এরূপ কথা তখন কেউই অতটা গুরুত্ব আকারে গ্রহণ করেনি। আজ অক্টোবর মাসের 30 তারিখ, রাত প্রায় 11টা। জানালার গ্রিল স্পর্শ করে মনমরা হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। দৈনন্দিনের চেয়ে আজ আমার যন্ত্রণাগুলো বেশ তীব্র। কারণ আজকের এই দিনের বিনা দোষে অপরাধ না করা সত্ত্বেও 15 বছরের জেল হয়েছিল আমার। হঠাৎ রায় ডাকলো আমাকে তার নিকটে। অতএব রায়ের কাছে এসে বললাম। রায় মাথা রাখলো আমার কোলে এবং বলল, মন খারাপ কেন? শত ব্যথা যন্ত্রণা লুকিয়ে আমি বললাম, কই না তো। আমি সব সময় কেন যেন বেশ অনুভব করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার আর্তনাদে কাতরাও। এত কেন ব্যথা জমা তোমার মনে? আচ্ছা, আমি শুনেছি তোমার ভাইয়ের কাছ থেকে কুয়েতে নাকি তোমার 15 বছরের জেল হয়েছিল। রায়ের এরূপ কথার উত্তরে আমি বেশ কিছুটা হকচকিয়ে বললাম, হ্যাঁ ঠিকই শুনেছ। কিন্তু কেন? কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তিতে তোমার 15 বছরের জেল হয়েছিল? দেখো, তুমি চাইলে আমায় বলতে পারো। আমার বিশ্বাস তুমি যাই করো না কেন, অন্তত কোনো জঘন্য কাজ তুমি করতে পারো না। এখন আমায় বলো, কি এমন ঘটেছিল সেদিন? কোন অপরাধের ভিত্তিতে তোমার বছরের পর বছর ওরকম মরণ অন্ধকার গুহাতে একজন অপরাধী হিসেবে জীবনযাপন করতে হয়েছিল? সঠিক সময়ের অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি এর বিষয়ে সম্বন্ধে নিজেই উপলব্ধি করতে সক্ষম হবে। না, আমি আজ এবং এখনই জানতে চাই। না রাই, প্লিজ আজ না। আজ আমার দ্বারা কিছুতেই সক্ষম হবে না সেই অভিশপ্ত দিনগুলোর প্রতিটা মুহূর্ত তোমার সামনে তুলে ধরা। আর এটা আমি নিশ্চিত, এখন যতই তুমি মুখ নামের ওই যন্ত্রণাংশ দিয়ে আমার প্রতি তোমার বিশ্বাসের কথা তুলে ধরো না, কিন্তু পরিশেষে তো এটাই দেখা দেবে। তুমিও বুঝবে ভুল ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে আঘাতপ্রাপ্ত এই আমাকে। আমার কথার জবাবে অতঃপর রায় আর কিছুই বলল না। দুজনে এই মুহূর্তে চুপচাপ হয়ে রয়েছি, কারোর মুখে কোনো সুর নেই। হঠাৎ আমার এক হাত রায় তার মাথায় স্পর্শ করিয়ে শক্ত করে চেপে ধরে বলল, আজ যে করে হোক, যেভাবেই হোক, সত্যিটা আমি জানতে চাই শাহরিয়ার। প্লিজ রাই, এসব কি করছো? বললাম তো, সময় হলে নিজে থেকেই তুমি সব জানতে পারবে। তুমি আজ এখন এই মুহূর্ত থেকে যদি আমার মাথা স্পর্শ করে সত্যটা না বলো, তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চিরনিদ্রায় শায়িত হয়ে মাটির সাথে মিশে নিঃস্বতে রূপান্তর হবে। জানি না এই মুহূর্তে আমার ঠিক কী করণীয়। চোখ বন্ধ করে ভাবছি অনবরত, কিন্তু সেই শূন্য মাথায় ঘুরে ফিরে
আবারও ফলাফল স্বরূপ শূন্য এসেই উপস্থিত হচ্ছে। কিছুতেই সাজেশন পাচ্ছি না, কি করা যায় কি এখন। অতঃপর রায়ের জোড়াজুড়ির সম্মুখে নিজের পরাজয় বাধ্যতামূলক স্বীকার করে আমি বললাম, তুমি কতটুকুই বা বিশ্বাস বলে কিছু করতে পারবে জানি না ঠিক, তবে আজ আবার না বলেও পারছি না। শোনো তাহলে এই ক্ষুদ্র মানবের জীবনের ঘটে যাওয়া সেই অভিশপ্ত তীব্র কষ্টের দিনগুলো কথা। ভালোবেসে বিয়ে করার মাত্র 1 বছরের মাথায় অভাবের তাড়নায় আমাকে পাড়ি জমাতে হয় প্রবাসে, অর্থাৎ কুয়েতে। সেখানে একটা বাড়িতে সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি, যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম, যারা মূলত বাংলাদেশি ছিল। তাদের ছেলে রাকিব সেখানকার এক নামকরা ভার্সিটিতে পড়াশোনা করত। সময়টা ভালোই কাটছিল, তবে তার কিছুদিন পর ভালো পড়াশুনোর তাগিদে দেশে থেকে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রহর যতই বাড়ছিল তাদের সম্পর্ক ততই গভীর হয়ে উঠছিল। তাদের আড়ালে আবডালে করা একের পর এক অবৈধ নোংরামিগুলো সবার চোখের দৃষ্টিকোণ এড়িয়ে গেলেও আমার চোখে খুব একটা ফাঁকে দিতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার হাতে নাতে স্বয়ং আমি তাদের ধরে ফেলেছিলাম, কিন্তু পরিশেষে তাদের আমি কিছুই করতে বা কাউকে বলতে পারিনি। আমি নিরুপায় ছিলাম, কারণ আমাকে এরূপ ব্যাপারে সবার সম্মুখে মুখ থেকে কোনো কণ্ঠস্বর প্রকাশ করতে স্পষ্ট নিষেধ করেছেন। অন্যথায় আমার কাছ থেকে বিতাড়িত করার তীব্র হুমকি দিয়েছে। আর এই মুহূর্তে আমার কাজের খুবই প্রয়োজন ছিল, নাহলে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠতো আমার জীবনে। তারা উভয়ে বাড়ি যেত, ডিং করতো, রোস্তাদের নোংরামিগুলো নিজের চোখ দেখেও না দেখার অভিনয় হিসেবে নিজেকে তাদের সম্মুখে প্রতিনিয়ত সাব্যস্ত করতে হতো। একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না। আমি বাইরের বাগানে কাজ করছিলাম। তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবী বাড়ির দরজার সম্মুখে এসে কলিং বেল বাজানোর বেশ খানিক সময় পর রাকিব এসে দরজা খুলে দেয়। মেয়েটি রূপার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে রাকিব নিজেকে খানিকটা ভাবাতে বিভোর হিসেবে নিজেকে চিহ্নিত করে। অতঃপর মুচকি হাসি দিয়ে রূপা না থাকা সত্ত্বেও মিথ্যা ছলনার আশ্রয় গ্রহণ করে রাকিব মেয়েটিকে ভেতরে আসতে বলে। অতএব মেয়েটি ভেতরে প্রবেশ করলে এদিক ওদিক বেশ কয়েকবার তাকিয়ে পৈশাচিকা হাসি দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় রাকিব। ব্যাপারটা প্রথমত আমার কাছে কিছুটা খটকা লাগে। পরবর্তীকালে তেমনটা গুরুত্ব হিসেবে এই ব্যাপারটা নিজের মাথাকে ভাবতে বিভোর করিনি। মনোযোগ দিয়ে তীব্র রৌদ্রে ঘামে জর্জরিত হয়ে কাজ করছিলাম। আনুমানিক 25 মিনিট পর সেই মেয়েটির বিকট চিৎকারে আমি বেশ খানিকটাই বিচলিত হয়ে পড়ি। অতঃপর মেয়েটি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেট অবধি আসতেই রূপার সাথে তার তীব্র সংঘর্ষ হয়। অতঃপর মেয়েটি রূপাকে দেখা মাত্রই কান্নার মাত্রাটা আরো তীব্র করে চিৎকার করে বলল, রূপা, your cousin raped me. কথাটা বলার পরপরই কুয়েতি সেই নারী কান্না করতে করতে রূপাকে কোনো কথা বলার সুযোগ করে না দিয়েই বাড়ির গেটের বাইরে পা রাখা মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে অশ্রুসিক্ত নয়নে কিছু বলতে গিয়েও ভাগ্যক্রমে পারেনি বলতে, কারণ তার আগেই মৃত্যু তাকে নিজের সম্পূর্ণরূপে দখল করে নিয়ে চলে যায়। বড় আকারের গাড়ির তীব্র আঘাতে মেয়েটিকে নিমেষেই রাস্তার সাথে পিষে ফেলে চলে যায়। স্তব্ধ আমি। এমনটা কি করেই বা করতে পারলো সে? অবশ্য ওর মতো ছেলের কাছে আর কি বা আশা করা যায়। রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ, মাথায় হাত দিয়ে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছে সে। অতঃপর দ্রুত সব কাজ ফেলে রেখে বাড়ির ভিতর প্রবেশ করা মাত্রই দেখলাম আমি রাকিব তার নিজের কাপড় চোপড় ঠিক করাতে ব্যস্ত। অতঃপর নিজেকে আর কোনো রকমই সামলাতে নিতে পারছিলাম না। কিছু মানুষ কতটাই জঘন্য হয়ে থাকে। অতএব প্রচণ্ড রাগান্বিত হয়ে রাকিবকে যখন ইচ্ছে মতো কোনো এক ভারী জিনিস দিয়ে একের পর এক আঘাত করছিলাম, তখন পেছন থেকে কারো তীব্র প্রহার আমাকে মুহূর্তেই জ্ঞান শূন্য করতে বাধ্য করে। অতঃপর পরবর্তীতে যখন আমি নিজের জ্ঞান ফিরে পাই, তখন নিজেকে রক্তাক্ত অবস্থায় জেলখানার ভেতর পড়ে থাকতে দেখি। খুব হতভম্ব হয়ে পড়েছিলাম। চারিদিকটা যেন বেশ ঝাপসা লাগছিল আমার, কিছুই পারছিলাম না বুঝতে। আমি পরিশেষে জানতে সক্ষম হই আমি নাকি রোজি অর্থাৎ রূপার সেই বান্ধবীকে ধর্ষণ করেছি। কারোর মুখে কণ্ঠস্বর থেকে এরূপ কথা সত্যি সেই সময় আমাকে বোবা এক পাথরে রূপান্তরিত করতে বাধ্য করে। অতঃপর হলো না
কোনো ক্রমেই শেষ রক্ষা আমার। কঠিন এক ষড়যন্ত্রের মুখে শিকার হিসেবে নির্দোষ হয়েও দাঁড়াতে হয় আদালতের সেই কাঠগড়ায়, যেখানে মূলত অপরাধীরা দাঁড়িয়ে থাকে। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া হয় আমার বিরুদ্ধে। রূপা যখন লোকজন ভর্তি আদালতে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী হিসেবে আমায় সাব্যস্ত করে, তখন আমি নিজের উপর এরূপ মিথ্যা জঘন্য পাপের বোঝা আর না নিতে পেরে সমস্ত বাধাকে উপেক্ষা করে রূপাকে সেদিন সজোরে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলেছিলাম, তোর পেটের অবৈধ সন্তানের জন্য আজ তুই এই কুলাঙ্গারকে বাঁচানোর জন্য আমায় এভাবে কঠোর ষড়যন্ত্র শিকার হিসেবে চিহ্নিত করলি, তাই না? সেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করার বৃথায় অনেক চেষ্টা করেছিলাম। ভাগ্য কিছুটা সহায় ছিল বলেই সেদিন মৃত্যু অর্থাৎ ফাঁসির কষ্টদায়ক হাত থেকে রেহাই পেতে 15 বছরের সাজার কালো হাত থেকে বাঁচাতে সক্ষম হয়নি। টেনে হিচড়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল মরণ গুহা নামক সেই অন্ধকার কক্ষে, যেখানে বছরের পর বছর নিজ পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগহীনভাবেই থাকতে হয় আমাকে। এতটুকু বলেই থেমে যাই আমি। অতঃপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার রায়ের উদ্দেশ্যে আমি বললাম, সব কিছু শেষে এখন আমি যে শব্দগুলো তোমার নিকট প্রয়োগ করব, সেগুলো গ্রহণ করে নিতে হয়তো তোমার অনেক কষ্ট হবে, নিশ্চিত হয়তো বা করবে না গ্রহণ। সেই ঘুরিয়ে ফিরিয়ে আমায়, কারণ সেই রূপা নামক ঘৃণিত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা। শেষে আমার এরূপ কথা শুনে রাই যেন সম্পূর্ণ শিউরে ওঠে। হয়তো পারছে না বিশ্বাস করতে নিজের আপন বোনের সম্পর্কে এরূপ কোনো কথা শুনতে। নিশ্চুপ নিস্তব্ধতা বিরাজমান রায় মুখ খুনিতে বলছে না কোনো কথা। চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে সক্ষম আমি রায় এখন গভীর চিন্তায় মগ্ন। হস্তক্ষেপ করলাম না, আমি অপেক্ষায় রয়েছি রায়ের উত্তরে। অতএব অপেক্ষার প্রসান ঘটিয়ে রায় তার 5টা আঙুল একত্রিত করে কষিয়ে সজোরে দুটো থাপ্পড় লাগিয়ে দিল এই আমায়, যাকে কিনা রায় ঠাঁই দিয়েছিল নিজের মনের গহীন ঘরে। বোকা মন আমার হয়তো এটা উপলব্ধি করতে হয়নি। সক্ষম রায়ও পরিশেষে করবে না বিশ্বাস এই আমাকে। পরিশেষে রায় যা বলল তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই। রায় বলল, তাহলে এই জন্যই তুমি ফুপা ফুপি আর আমার বড় বোনের সাথে সবসময় নিজের দূরত্ব বজায় রাখতে? রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম, হ্যাঁ। অতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল, থাপ্পড় কেন দিয়েছি জানো? এতদিন নিজের বুকের তীব্র ব্যথার বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমা হয়ে উঠেছিল, যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্টের প্রধান দায়ী স্বয়ং আমার নিজেরই আপন বড় বোন। সেদিন তোমার বোন আমাকে গাড়ির নিচে পিষে ফেলে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি তারা এরূপ জঘন্য বা ঘৃণিত কাজে। ক্ষমা করে দিও আমায়, কারণ আমার জন্যই তুমি আজ এক পাহীন। তোমার যন্ত্রণাটা আজ আগের চেয়েও তীব্র, বুকের ব্যথাটা বেশ গভীর। অতঃপর অবাক করে দিয়ে রায় আমাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা সান্ত্বনামূলক এবং নরম সুরে বলল, যতদিন তুমি রয়েছো আমার পাশে ততদিন নেই কোনো তীব্র কষ্ট যন্ত্রণা বেদনা আমার মনে। রাত হয়েছে, অনেক গভীর রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো আজ। নতুন এক যুদ্ধ মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ। অতঃপর রায় আমাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায়ে পেয়েছো অনেক ব্যথা। এখন আর কোনো কষ্ট যন্ত্রণা আমি তোমায় পেতে দেব না। ভয় নেই, আজ একা নও তুমি, বিশ্বাসযোগ্য রয়েছে এক নারী। অতঃপর রাত বেশ গভীর। সেদিন আমরা উভয়েই ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমাতে, কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী, যার পবিত্র ঠোঁটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড় নিমেষেই লণ্ডভণ্ডতে রূপ ধারণ করে ধুলোয় মিশে নিশ্চয়কে প্রশান্তির এক অদ্ভুত শান্তি এসে ভরিয়ে দিয়েছিল এ বুকে জমা শত শত তীব্র কষ্টের খনিগুলো। পরের দিন সকাল এবং বিকেলটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভিতর দিয়ে যাচ্ছিল। মাগরিবের আজান দিবে আর কিছুক্ষণ পর। একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশেই দাঁড়িয়েছিলাম। মনটা ছিল বিভোর রায়ের ভাবনায়, কিন্তু পরক্ষণেই আমি বেশ বিচলিত হয়ে পড়ি কোনো এক অজানা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েক লাইনের একটা মেসেজ দেখে।
তোর কম বয়সী একটা মেয়েকে যেরূপ কষ্টদায়ক যন্ত্রণা প্রদান করে ধর্ষণ করে মেরে ফেলেছিলাম, তার চেয়ে অধিক কষ্ট যন্ত্রণার শিকার বানিয়ে স্বয়ং তোরই চোখের সম্মুখে আমি তোর এই পঙ্গু স্ত্রীকে ধর্ষণ করার পর হত্যা করে মনের ভেতরের তিল তিল করে জমে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো। তোর জন্য আমার বাবা আত্মহত্যা করেছে। মা আজ লোকলজ্জায় সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না, বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাস নিতেও তার আজ কষ্ট হয়। সেদিন ভুলিনি এখনও, যেদিনের জন্য সম্মুখের সামনে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল। শীঘ্রই আবার সাক্ষাৎ হচ্ছে আমাদের। মেসেজটা আমাকে মুহূর্তে বিভ্রান্তির শিকার করে, কারণ মেসেজটা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, সারা শব্দই নিরিবিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। সেই নাম্বারে বহুবার কল দিয়েও পাইনি কোনো রেসপন্স, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে, না এখন আর কিছুই ভাবা যাবে না। অতঃপর ছাদ থেকে নিচে চলে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবাতে পরিপূর্ণ হয়ে গেলাম। আমি নিশ্চিত মেসেজটা সেই পাপিষ্ঠ ছেলেটাই পাঠিয়েছে, কিন্তু আশ্চর্য, যার আর 5 দিন পর ফাঁসির কার্যকর হবে, সে কি করেই বা এরূপ মেসেজ পাঠিয়ে আমাকে চিন্তা দুশ্চিন্তার শিকার হিসেবে বিবেচিত করতে চাইবে? হঠাৎ ফোনটা বেজে উঠল আমার। একজন পুলিশ অফিসার ফোন দিয়েছেন। অতঃপর দ্রুত ফোনটা রিসিভ করে জানতে পারলাম রাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করে মৃত্যুর কুয়ায় ফেলে দিয়েছে, সেই পাপিষ্ঠ ছেলেটি কোনো এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নাম শুনে যা উপলব্ধি করলাম আমি, এটা হয়তো সাদিয়ার সেকেন্ড স্বামী। পরিশেষে আমি যখন তাকে মেসেজের বিষয়টা বললাম, তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বলেই ফোনটা কেটে দেন। তবুও কেন যেন এক দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না আমি। সব দিক দিয়েই চিন্তা দুশ্চিন্তাগুলো তাদের নিত্যদিনের ভোগবিলাস হিসেবে আমাকে চিড়ে চিড়ে খাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর কিছুক্ষণ আগে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম, আর চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। অতঃপর গভীর রাত্রে আমার তীব্র নিদ্রা গেল ভেঙে। হাত পা মুখ সব কিছু বাঁধা আমার। পড়ে রয়েছি ফ্লোরে, এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাত নামে এক জানোয়ার। মুখে তার পৈশাচিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকারের শব্দে বাসার সবাই নিদ্রা যায় উড়িয়ে। ভিড় জমেছে দরজার বাইরে। অনবরত তীব্র আকারের শক্তি প্রয়োগ করে দরজা ধাক্কাচ্ছে তারা, উদ্দেশ্য ভেঙে ফেলা। কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদৌ কি এত সহজে পারবে ভাঙতে। আর ভেঙে ফেললেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, রুমের ভেতর কি করেই বা আসলো সে? হয়তো ব্যালকনি থেকে, নতুবা ছাদের দরজা থেকে, কারণ ছাদের দরজাটা আজ খোলাই ছিল। করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছে আমি। শার্টের কুচিগুলো উপরে তুলে তাচ্ছিল্যের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটফট করছি ফ্লোরে, তবু পারছি না আমি এই শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মনে মনে করছি প্রার্থনা, তার নিকট যিনি একমাত্র আমাকে এরূপ পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন। অতএব রাত যখন রায়কে স্পর্শ করতে যাবে, তখন কিছু একটা ভেবে যেন সে থেমে যায়। আমার দিকে বেশ কয়েকবার তাকিয়েছিল তাচ্ছিল্যের হাসি প্রদান করে। পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করেই মুহূর্তেই শিশিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায়ের দু চোখের দিকে ছুঁড়ে মেরে অট্টহাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখের গভীরে প্রবেশ করেছিল, তখন রায়ের চোখ থেকে টপ টপ করে রক্তক্ষরণ হচ্ছিল। নিমেষেই রায়ের তীব্র যন্ত্রণায় আর্তনাদ আমাকে কষ্টে তীব্র দহনে লাভায় ফেলে দিয়েছিল। ছটপটানি বেড়ে গিয়েছিল আমার। শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সহজতর হয়ে উঠছিল। অতএব রাহাত যখন নিন্দানীয় দৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশ ভেতরে চলে আসে এবং রাহাত ভয়ে পালানোর বৃথা প্রচেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে গুলি করেই এনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধন মুক্ত হলাম। এখন জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর।
ডাক্তার সর্বপ্রথমেই বলে দিয়েছেন কথা। অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখখানি গোমরা করে বললেন রায় তার দু চোখ দিয়ে দেখার সক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলেছে, তখন আমার হৃদয়টা সর্বোচ্চ পরিমাণে তীব্র ধাক্কায় ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছিল। এটা ভেবে একটা মেয়ের কতই বা এরূপ তীব্র যন্ত্রণার শিকার হিসেবে গণ্য হবে সার্বক্ষণিক। সত্যি বলতে সব কিছু আমার জন্যই হয়েছে। এমনটা কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছেগুলোতে সেই কবেই অন্ধকার মাটির কবরে সমাহিত হয়েছে। খুব ইচ্ছে করে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা আমার মৃত্যু প্রদান করেন না। মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা। সব দিক দিয়েই অদৃশ্য এক শিকলে বাঁধা আমি, পারি না মুক্ত হতে, উড়ে যেতে বহু দূরে। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে আমার বাড়িতে নিয়ে আসা হয়। রায়ের দিকে তাকালেই কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে। পারছি না আর সহ্য করতে। তীব্র ব্যথায় নদীতে আর সাঁতার কাটতে। ডুবিয়ে দেওয়া হে প্রভু, নিয়ে যাও পারে। 2 মাস পর আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গভীর রাত্রে নির্ঝুম নিশ্চুপ, নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়ে আছে রায়। মনে অনেক ব্যথা, তবু মুখে হাসি রেখে বলল আমায়, আজ এই গভীর রাতে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন জানি আজ আমারও খুব ইচ্ছে করছে এই গভীর রাত্রে বৃষ্টিতে ভিজতে। অথবা রায়কে কোলে করে নিয়ে আসলাম। ছাদের সুগন্ধি মাখা একখান ফুল রায়ের কানের দিকটায় গুছে দিলাম আমি। কিছুটা লজ্জায় মুখ লুকালো বুকে। আহ কি প্রশান্তি, কি প্রশান্তি বয়ে চলেছে মনে। স্বামীর কোলে থাকা অবস্থায় 2 হাত মেলে রায় উপলব্ধি করছে এই মুহূর্তটাকে। বুকে লুকায়িত শত শত কষ্টের তীব্র গরম খোয়াগুলো এই বৃষ্টি ভেজা রাতে যেন সব ঠান্ডাতে রূপান্তর হচ্ছে। মনের দুঃখের কালো কুচকুচে আকাশটা আজ সাদা ফাঁকা ফাঁকা। রায়কে আজ খুব খুশি দেখাচ্ছে। তার হাসিটা কিন্তু দারুণ। নাই পার দিলাম তাহার রূপের বর্ণনা। পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে আশ্রম থেকে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে ধরল রায়। নিমেষেই 4টা চোখের অশ্রুতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে পড়লাম। কি হয়েছে রায়, কেন কাঁদছো তুমি এভাবে? কথার উত্তরে রায় বলল না, কিছু নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। অতঃপর আবার জিজ্ঞাসা করলে রায় এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল আমায়, আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল। রোজ স্বপ্নে এক সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায়, মিষ্টি সুরে বলে চলে এসো আমার সাথে মায়ার ভুবন ছেড়ে। জানো শাহরিয়ার, যতই কষ্ট হোক না কেন আমার, তবুও আমি তোমার সাথে বাঁচতে চাই, থাকতে চাই, কোথাও যেতে চাই না আমি। তুমি হীনা, আমি যে অচল। কোথায় যাবে তুমি? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। হয়তো দেখেছো দুঃস্বপ্ন, ভুলে যাও। করোনা পাগলামি এরূপ। আমি সর্বদা আছি তোমারই। অতঃপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম আমি। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটি শাড়ি কিনে বাসায় ফিরছিলাম। আজ 2টি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো খুব শীঘ্রই তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো। এবং দ্বিতীয়ত, আজ ঘর ভর্তি সবার সম্মুখে উচ্চ প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব 2 পাপিষ্টের পশুরূপখানি। বাসায় ফিরছিলাম হাসি মুখ নিয়ে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখখানি আমার কয়েক নিমেষেই গোমড়া হয়ে যাবে। বাড়ির আশেপাশে লোকজনের ভিড়াভিড়ি। ভেতরে প্রবেশ করতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন ভেতরে? অতঃপর আরেকটু ভেতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম ফ্লোরে। পড়ে গেল হাত থেকে শপিং ব্যাগটি। বুকটা কেঁপে উঠল। সারা শরীর ঝিমঝিম ছমছম করছে, শিউরে উঠছে। বুকের ভেতরের কষ্টগুলো, দহনগুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। এ কি দেখলাম আমি? এটা তো কোনো ক্রমেই চাইনি আমি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এমনটা আমার মতো? এক আঘাতপ্রাপ্তকে আরও আঘাত প্রদান করে কেন? আমার থেকে কেড়ে নেওয়া হলো বেঁচে থাকার শেষ অবলম্বন আমার রায়কে। কি আমার অপরাধ? কেন এমন হয় আমার সাথে? শীতল লাশটি, তার রক্তমাখা মুখখানি, চোখ দুটো বন্ধ, মুখে কষ্টের ছাপ, বুকে হয়তো অনেকখানি ব্যথা। এ কি সর্বনাশ হলো আমায়? রায়ের বিবস্ত লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নার, বুক ফাটা তীব্র চিৎকার, তীব্র ব্যথার তীব্র বিকট আওয়াজে আমি বললাম, কি করে হলো এমন? উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বলল,
কে যেন চাঁদ থেকে তীব্র ধাক্কার প্রহারে ফেলে দিয়েছে রায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দম ছেড়ে দেয় আমার মেয়েটা। না বলে নীরবে চুপচাপ চলে যায় সবাইকে ছেড়ে, উড়াল মেরে অন্য দুনিয়ায়। কথাগুলো বলার পরপরই আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে ওনার চোখখানি দিয়ে। স্তব্ধ আমি, পারছি না তীব্র কষ্টের প্রহার থেকে নিজেকে আর রক্ষা করতে। দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে। অস্ত্রসিক্ত নয়নজোড়া বন্ধ করে পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে হাওমাও করে ভেঙে পড়লাম আমি কান্নায়। পারছি না মেনে নিতে এত বড় এক বাস্তবকে। চিৎকার করে ডাকছি আমি, হে মাওলা, কি এরূপ বিচার তোমার? কি ছিল অপরাধ আমার? কেন কেড়ে না হলো আমার বুকের গহীন ঘরে সর্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে? কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে? বাঁচতে চাই না, নিতে চাই না নিঃশ্বাস, থাকতে চাই না আর কোনো ক্রমেই মিছে মায়ের এই দুনিয়ায়। বন্ধ করা হোক দরজা, আদেশ করা হোক মৃত্যুকে। চাই না আর বাঁচতে। নিয়ে যাও প্রভু আজ তোমার নিকটে। দেয়া হোক একসাথে দুজনার কবর। ভাইয়া ভাবি ছুটে এসেছেন নিকটে, বিধায় আমাকে সামলানোর চেষ্টা করছে তারা। অতঃপর কাঁধে হাত রেখে আইনের পোশাক পরিধানে বলল এক লোক। হুঙ্কার দিয়ে উঠলাম আমি, চেপে ধরলাম পুলিশটাকে কলার। কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, হুঙ্কার দিয়ে উঠলাম আমি, চেপে ধরলাম পুলিশটির কলার। কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে? সে তো মারা যায়নি। আমাকে একা রেখে মরতে পারে না রাই। এখন তো কত পথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাড়ি ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রায়কে। মূর্তি সবার চোখের দৃষ্টিকোণ কেড়ে নেয় তিনি। অতএব আবার বললেন, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে। মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের একপাশে। হঠাৎ দেখছিলাম আমি এক পাহীন অন্ধ রায়কে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বয়ং তারই নিজের রক্তের, যাকে বলে আপন বোন রূপা এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে সবার মাথায় যেন একের পর এক আকাশ ভেঙে ভেঙে পড়ছে। সাথে সাথে চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যা, ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেনই বা এরূপ করবো আমি স্বয়ং নিজেরই বোনের সাথে? অতঃপর সন্ধ্যের মুখ্য তীর গিয়ে বেদ করল রূপার বুকখানি। জেরা করা হয় তাকে। সত্য পারেনি লুকাতে, প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম। স্বীকার করে নিয়ে বসে পড়ল ফ্লোরে। বোনের সম্পদগুলো আত্মসাৎ করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য। তাই তো লোভের বশীকরণে শিকার হয়ে যায় রূপা। সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্টি মেয়ের গলা চেপে ধরলাম আমি। বৃথাই চেষ্টা করছে ছাড়ানোর। ঠাস করে শরীরের সমস্ত শক্তি প্রদান করে থাপ্পড় দিয়ে আমি বললাম, তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি? কেন তুই প্রতিবার আমার শোকগুলোকে দুঃখের তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস? শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে বিনা দোষে 15 বছর জেল কাটতে হয়েছিল। তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর তিল তিল করে আমার বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফিরে পেয়েছিলাম। কিন্তু আজ সব কিছুই শেষ হয়ে গেল আমার। বাঁচতে দিলে না একটু সুখময় জীবন নিয়ে। আচ্ছা, তুই কি সত্যি একজন নারী? আমার মতে একজন নারী এরূপ জঘন্য হতে পারে না। পাশেই ভয়ে কুটুমুটু হয়ে দাঁড়িয়ে রয়েছে রূপার স্বামী অর্থাৎ রাকিব। তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগিনী সজোরে রাকিবের বুকের মধ্যস্থানে পা দিয়ে আঘাত করলাম আমি। ঠাস করে ব্যথার আর্তনাদে লুটিয়ে পড়ল ফ্লোরে। অতঃপর সেদিন অনেক লাঞ্ছনা, অপমান, হেনস্থা করার পর টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্ঠকে। আজ 21টা দিন আমি রায়হীন, তীব্র ব্যথার যন্ত্রণায় বুকে ধারণ করে নিয়েই রাতের পর রাত কাটিয়েছি। প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত। এমন কোনো দিন ছিল না যে আমি গভীর রাত্রে অন্ধকার পথ অতিক্রম করে সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে গিয়ে কান্না করিনি। রায়হীন বেঁচে থাকাটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টময় ব্যাপার স্যাপার, যার জন্য কয়েকবার আত্মহত্যার মতো জঘন্য কাজ করার প্রচেষ্টা করতেও পিছুপা হতে দ্বিধাবোধ করিনি। 1 মাস 8 দিন পর জেলের ভিতরেই রূপা এবং রাকিব নামের দুই পাপিষ্টের মৃত্যু সংবাদ এসে পৌঁছায় আমার নিকটে। অথবা সেদিন গভীর রাত্রে
রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাঁদার বদলে মন খুলে প্রচুর হেসেছি। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরিধানে থাকা কিছু লোককে টাকার গন্ধে মাতার হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকিবের উভয়ের খাবারের সাথে এমন এক সাপের বিষ মিশিয়েছি যা আহার করার সাথে সাথে দ্রুতই কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে, যন্ত্রণায় ছটফট করবে, প্রচুর রক্তক্ষরণ হবে, পিপাসিত তৃষ্ণান্বিত অনুভব করবে। অতঃপর পাশে টাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করিবে, তবুও যন্ত্রণা কমবে না, বরং দ্বিগুণ আকারে তা অনবরত বাড়বে। কারণ তারা সেটা পানি হিসেবে পান করেছিল। সেটা আসলে অ্যাসিড জাতীয় এক পদার্থ ছিল, যেটা খেলে যন্ত্রণা ধীরে ধীরে বাড়বে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে, দেহ শীতলে পরিণত হবে, পরিশেষে অত্যন্ত কষ্ট যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে। ঠিক এমনটাই হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার হাসির কারণ। অতএব সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবেই। মৃত্যুর আগে তারা নিজের সমস্ত বিশাল ধনসম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তাদের মৃত্যুর পরপরই আমি ভাইয়াদের সাথে থাকতে আরম্ভ করি। দুপুরে পথ শিশুদের পেট ভরে খাইয়ে রায়ের কবরের উদ্দেশ্যে গমন আরম্ভ করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি। মনটা উতলা হয়ে রয়েছে তার জন্য। অতঃপর রায়ের কবরের নিকট এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধি এসে প্রশান্তিতে ভরিয়ে দিল মনটা। আগে এমন সুগন্ধে অনুভব করিনি কখনো। আশপাশটা ছমছম করছে, কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশেই রয়েছে, ডাকছে আমায় তার নিকট। অতঃপর আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না। রায়ের কবরের নিকট চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। জানি না কেন আজ খুব তাড়াতাড়ি ঘুম আমায় নিজের দখলে নিয়ে নিল। সবুজ শাড়ি পরিধানে দাঁড়িয়ে রয়েছে রায়। সুরেলা কণ্ঠে ডাকছে আমায়, চলে এসো এই মায়ার ভুবন ছেড়ে। পাশে আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়েছিল, সেও একই কথা বলছে আমার। হঠাৎ শ্বাসরুদ্ধ অনুভব করলাম। আমি নিমেষেই ঘুম ভেঙে যায় আমার। গলা চেপে ধরেছে কেউ একজন। ডিম লাইটের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ার চেহারা খান। অতঃপর বহু বাধার সম্মুখীন হয়ে ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে চলে গিয়ে বললাম, এসব কি করছে ভাইয়া? হঠাৎ লুটিয়ে পড়লাম ফ্লোরে, স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহারে। রক্তে ফ্লোরটা মাখামাখি, রক্ত চলাচল ধীরে ধীরে চিরতরে বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। বারবার আমায় ইঙ্গিত করছে সময় ফুরিয়ে এসেছে আমার। দেহখানি তীব্র শীতলে পরিণত হচ্ছে। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলাম ভাইয়াকে, কেন এমন করলে? উত্তরে ভাই আমার বলল, ক্ষমা করিস, তোকে না মারলে তোর শ্বশুর বাড়ির বিশাল ধন সম্পত্তিগুলো কখনোই নিজের করে আমি পাবো না। জোরে এক নিঃশ্বাস ছেড়ে আমি ফিসফিস করে বললাম, তুচ্ছ এক সামান্য ধন সম্পত্তির জন্য নিজের আপন রক্তের ভাইকে আজ এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে? ভুল ছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আপন হওয়ার যোগ্যই ছিলে না। চলে এসেছে সেই সুগন্ধি মাখা মিষ্টি ঘ্রাণটা। কেউ একজন ডাকছে আমায় তার নিকটে। যাচ্ছি চলে সবাইকে ছেড়ে। হ্যালো বন্ধুরা, আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ নায়ক অসুস্থ থাকার জন্য আর কিছু প্রবলেমের জন্য নায়কের ভয়েসগুলো দুবার বদলি করা হলো। তার জন্য আমি অনেক সরি। তাই আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং গল্পটি শোনার জন্য অনুরোধ করছি। শুনে দেখুন, গল্পটা খুব ভালো লাগবে। সবাইকে আমার ভালোবাসা, ধন্যবাদ।